হ্যালো ফ্রেন্ড, আজকের আমি তোমাদের আর এক নতুন বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আমি তোমাদের প্রাচীন ভারতের জীবন সম্পর্কে কিছু আলোচনা করব। বলা যায় মানুষের সামাজিক কর্মকাণ্ড বাদ দিয়ে কোনো যুগের কোনো ইতিহাস রচনা সম্ভব নয়। প্রাচীন ভারতের সমাজ জীবন না জানা থাকলে প্রাচীন ভারতের ইতিহাস জানা অসম্পূর্ণ থাকে। ভারতীয় সমাজ চিরকালই কুসংস্কারে আবদ্ধ এক অপরিবর্তনীয় অবস্থায় সক্রিয় ছিল। এই সমাজ ছিল বর্ণ ও জাতিভেদ প্রথায় আচ্ছন্ন এক কর্মকুণ্ডক সমাজ। ভারতের প্রাচীন প্রস্তর যুগটি অন্যান্য সভ্যতার প্রাচীন প্রস্তর যুগের মতোই পশুচারী জীবনযাপনের সাক্ষ্য বহন করে। পরবর্তী বৈদিক যুগ থেকে পরিবারের ব্যক্তি মালিকানার পাশাপাশি বর্ণভিত্তিক সমাজ ব্যবস্থা সূচিত হয়। বর্ণভিত্তিক সমাজে মানুষে মানুষে জাতিভেদ, পুরুষতান্ত্রিক সমাজে অবহেলিত নারী সমাজের গুরুত্ব হ্রাস প্রভৃতি সবকিছুই ধর্মীয় অনুশাসনের বেড়াজালে জড়িয়ে থাকা ফলশ্রুতি হয়ে দেখা যায়। প্রাচীন ভারতের সামাজিক গতি প্রকৃতি নির্ধারণে কোনো শক্তি বা পরিস্থিতি ছিল ধর্মীয় ভাবনা বা বস্তুবাদ তা নিয়ে পণ্ডিতদের মধ্যে যথেষ্ট মত পার্থক্য আছে। ফিক জলি ও রমেশচন্দ্র মজুমদার প্রমুখের মতে ভারতের সামাজিক কাঠামো এবং সামাজিক ইতিহাস ধর্মীয় ভাবনার দ্বারা প্রভাবিত। তাদের মতে ভারতের বর্ণ ব্যবস্থা, নারীর অবস্থা সব কিছুর পিছনে ধর্মের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সাহায্যে হরপ্পা সভ্যতার সমাজ জীবন সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাওয়া যায়। শহরের ঘরবাড়ি, রাস্তাঘাট প্রভৃতি থেকে মনে হয় যে এখানে একটি কেন্দ্রীভূত প্রশাসন প্রচলিত ছিল এবং কেন্দ্রীয় শক্তি এই অঞ্চলের জনজীবন পরিচালনা করত। ঋগ বৈদিক যুগে সমাজের ভিত্তি ছিল পরিবার এবং এই পরিবার ছিল পিতৃতান্ত্রিক ও একান্নবর্তী পরিবারকে বলা হয় কুল। পরিবারের বয়োজ্যেষ্ঠ পুরুষ সদস্যকে কুলব বলা হতো। এই যুগে পুত্রের উপর পিতার নিয়ন্ত্রণ ছিল কঠোর। পরিবারের সকল সদস্য গৃহপতি শাসন মেনে নিত। পরিবারগুলি ছিল যৌথ। এই যুগে দত্তক গ্রহণেরও প্রথা ছিল। মৌর্য যুগের সামাজিক অবস্থা জানতে হলে ঐতিহাসিকদের বিভিন্ন ব্রাহ্মণ ও বৌদ্ধ ও জৈন সাহিত্যের উপর নির্ভর করতে হয়। কৌটিল্যের অর্থশাস্ত্র, গ্রিক দূত মেগাস্থেনিসের বিবরণ এবং সম্রাট অশোকের বিভিন্ন শিলালিপি সম্পর্কে বহু গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে। মৌর্য যুগের সমাজের ভিত্তি ছিল পরিবার। পরিবারগুলি ছিল যৌথ, পিতৃতান্ত্রিক। পরিবারের সকল সদস্যই সমানভাবে পারিবারিক সম্পত্তির মালিক ছিলেন। কৌটিল্যের অর্থশাস্ত্র অনুসারে সমাজের পূর্বের মতোই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই চারটি বর্ণের অস্তিত্ব ছিল। চতুরাশ্রম কোথাও এই যুগে প্রচলিত ছিল। এই যুগে বৈশ্য শূদ্রদের অবস্থানের কিছু পরিবর্তন ঘটতে দেখা যায়। ব্যবসা বাণিজ্যের ফলে বৈশ্যদের অবস্থা উন্নতর হয়। মৌর্য রাজস্বের সিংহভাগ তারা রাজস্বের মধ্যে দিত, কিন্তু নতুন জমিতে চাষবাসের ফলে শূদ্রদের আর্থিক অবস্থারও উন্নত হয়। গ্রিক দূত মেগাস্থেনিস ভারতের সমাজে 7টি জাতিতত্ত্বের কথা বলেছেন। এগুলি হলো দার্শনিক, কৃষক, শিকারী, পশুপালক, কারিগর, সৈনিক, মন্ত্রণাদাতা। মেগাস্থেনিস বর্ণিত দার্শনিকরা ছিলেন সমাজের অগ্রগণ্য শ্রেণী। তারা ছিলেন সংখ্যালঘু। সমাজ দুটি পর্বে ভাগ ছিল। প্রথম পর্বে তপবনে অনার্বর জীবন কাটাতেন এবং অধ্যাপনায় রত থাকতেন। দ্বিতীয় পর্বে 37 বছর বয়স হলে তারা গৃহস্থ জীবনে প্রবেশ করে পরম নিশ্চিন্তে জীবন অতিবাহিত করতেন। এছাড়া ছিলেন চিকিৎসক, যারা বিনামূল্যে চিকিৎসা দিতেন। দ্বিতীয় শ্রেণীভুক্ত কৃষকেরা ছিলেন সংখ্যাগরিষ্ঠ। সৈনিকরা রাজাদের হয়ে যুদ্ধ বিগ্রহ করতেন।
কৌটিল্যের রচনায় কেবল চতুর্বর্ণ নয়, অনুলোম ও প্রতিলোম ফলে উদ্ভূত সংকর জাতি এবং বিভিন্ন ভিত্তিভিত্তিক জাতির উল্লেখ আছে। অর্থশাস্ত্রে বিভিন্ন গন্টের মধ্যে বিবাহ রঙের ফলে মিশ্র জাতির উৎপত্তির কথা বলা হয়েছে। এই আমলে বিভিন্ন ভিত্তিভিত্তিক জাতিগুলি হল কৃষক, গোরক্ষক, চর্মকার, ধীবর প্রভৃতি। তবে ধর্মশাস্ত্রগুলিতে দাস প্রথার বিরুদ্ধে প্রতিবাদ দেখা যায়। বৌদ্ধ ধর্মের প্রভাবে দাসদের প্রতি মানবিক আচরণের দাবি উঠতে থাকে। কৌটিল্যের অর্থশাস্ত্র দাস প্রথাকে শ্লেষ প্রথা বলে অভিহিত করেছেন এবং কোনো আর্যকে দাসে পরিণত করার বিরোধিতাও করেছেন। এইভাবে আমরা প্রাচীন ভারতের জীবন সম্পর্কে কিছু জানতে পারি। আশা করি তোমাদের ভালো লাগলো। যদি ভালো লাগে চ্যানেলটি লাইক করো ও সাবস্ক্রাইব করতে ভুলো না।